সুরজিৎ কোচিং থেকে সুরজিৎ বলছি। আজকে আমি করাতে চলেছি ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটিটা পার্ট 5 ম্যাথের অঙ্কগুলো। ফার্স্টের যেটা দেওয়া আছে 1 নম্বর বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। একের আন্ডারে যে ফার্স্ট ওয়ান, এক্স ভ্যারিয়েশন ওয়াই এবং 5x = 3y হলে ভেদ ধ্রুবকের মান কত হবে। এবার ফার্স্টে বলে দেওয়া আছে হলো এক্স ভ্যারিয়েশন ওয়াই। এই ভ্যারিয়েশন থেকে আসল নর্মালে নিয়ে আনতে গেলে কী করতে হবে, যে করব যে বা লিখব এক্স = এইখান থেকে আমাদের কি করতে হবে, ভ্যারিয়েশন উঠাতে গেলে এ টু জেড এর মধ্যে যে কোনো একটা অ্যালফাবেট দিয়ে আমি এই পরের সংখ্যাটাকে গুণ করব। কিন্তু এখানে এক্স আর ওয়াই আছে, তাই জন্য এক্স ওয়াই বার দিয়ে এ টু জেড এর মধ্যে যে কোনো একটা অ্যালফাবেট নিতে পারি। ধরলাম আমরা কে ওয়াই লিখব, পাশে দিয়ে লিখব কে হলো একটি অশূন্য ধ্রুবক। এবার তাহলে আমরা নর্মালে পেয়ে গেলাম, সমীকরণ আকারে পেয়ে গেলাম এক্স = কে ওয়াই। এর এখানে কত লেখা আছে, 5x = 3y। ঠিক আছে, তাহলে এখানে 5x = 3y। এখানে এক্সের মানটা এখানে পুট করে দেবো, বা 5 × ky = 3y। ঠিক আছে, এবার দেখো এই y = বাঁ দিকের y আর ডান দিকের y কেটে যাবে। তাহলে কি হবে, বা 5k = 3 থাকবে। আমার কিসের মান দরকার, কে এর মান। তাহলে কি করবো, বা কে রেখে 5-এর সঙ্গে কে কী অবস্থায় আছে, গুণ অবস্থায়। 5-এর সাথে কে কী অবস্থায় আছে, গুণ অবস্থায়। আর এই গুণ অবস্থায় যে 5 আছে = এদিকে নিয়ে গেলে কী হবে, ভাগ 5। তাহলে লিখব 3/5। তাহলে কোন উত্তরটা সঠিক হবে দেখতে পাচ্ছ, এই অ্যান্সারটা। তাহলে লিখব উত্তর দিয়ে লিখব ডি এর উত্তরটি সঠিক হলো। তারপরে কোশ্চেনটা দেখো, লেখা আছে অমল 5,000 টাকা 9 মাসের জন্য এবং চন্দ্রিমা 6,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসা নিয়োজিত করলো। তাহলে লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলো। ঠিক আছে, তাহলে কি লিখব, তাহলে লিখব যে অমল 5,000 টাকা 9 মাসের জন্য নিয়োজিত করেছে, আর চন্দ্রিমা 6,000 টাকা 5 মাসের জন্য নিয়োজিত করেছে। সুতরাং অমল ও চন্দ্রিমার লভ্যাংশের অনুপাত, বা লভ্যাংশ অনুপাত লিখতে পারো, বা দিয়ে লিখতে পারো লভ্যাংশ বন্টনের অনুপাত, যে কোনো একটা লিখলেই হবে। লভ্যাংশ অনুপাত বা লভ্যাংশ বন্টনের অনুপাত কি করব, এবার কি করে বার করব, 5,000 টাকাকে 9 মাস দিয়ে গুণ করব। ঠিক আছে, 5,000 টাকাকে 9 মাস দিয়ে গুণ করব, ইস্টু দেবো, যেহেতু অনুপাত বলেছি ইস্টু দেবো। এদিকে 6,000 টাকাকে 5 দিয়ে গুণ করব। এইখানে যখনই যে কোনো অঙ্ক করবে তখনই দেখবে যে আমরা অনুপাতের সময় করেছিলাম a/b, এটাকে ধরবে a আর এটাকে ধরে b। a/b লেখা থাকলে সবসময় হয়ে যায় a/b। ঠিক আছে, আর এইটাকে সবসময় রাফে করে নেবে কাটাকুটিটা, 5,000 × 9/6,000 × 5। ওকে, তাহলে 0 0 0 0 0 0 কেটে গেল। ঠিক আছে, 5 5 কেটে গেল, 3 দিয়ে কাটবে, এটা 3 কাটবে, আর এটা হবে 2। তাহলে 3/2। তাহলে যেমন এখানে আমরা কাটলাম তেমন আমরা এখানে কাটবো, 0 কাটবো, 0 কাটবো, 0, এদিকে 0, এদিকে 0, এদিকে 0, 5 কাটবে, 5 এদিকে, 3 দিয়ে 3, আর এদিক দিয়ে কাটবে 2। তাহলে অ্যান্সার যাবে হলো 3:2। ঠিক আছে, কী হয়ে যাবে, 3:2। তাহলে কোনো অ্যান্সারটা বেরাবে, এর অ্যান্সারটা। তাহলে লিখবে যে উত্তর দিয়ে লিখবে এর উত্তরটি সঠিক দাঁড়ি হলো। তারপরে কোশ্চেনটা দেওয়া আছে, দেখো ও কেন্দ্র বৃত্তে বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক কিউ বিন্দুতে স্পর্শ করে। তাহলে ও কিউ হলো 9 সেন্টিমিটার, পি কিউ হলো 15 সেন্টিমিটার। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে বহিস্থ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে, তাহলে কী লিখবে, ও কেন্দ্রীয় বৃত্ত। ঠিক আছে, আঁকাটা সবসময় পেন্সিলে করে নেয়, আমি পেন দিয়ে আঁকছি, আঁকাটা পেন্সিলে করে নেবে। ঠিক আছে, মনে করো এখানে ও কেন্দ্রীয় বৃত্ত, ওটা এখানে দিলাম। ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তে বাইরে বহিস্থ বলে যে পি বিন্দু, তাহলে পি বিন্দু মনে করো এইখানে, এইখান দিয়ে একটা সরাসরি লাইন টানবো এইখানে, পি বিন্দু। ঠিক আছে, কিউ পি বিন্দু
থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। এইখান থেকে একটা স্পর্শক আঁকবো। কী করব? স্পর্শক আঁকবো। স্পর্শকটা যেন বৃত্তকে পুরোপুরিভাবে ছেদ করে। তাহলে কী বৃত্ততে ছেদ করছে? কিউতে। তাহলে বলছে দেখো ও কিউ, ও কিউ মানে এইটা, এই যে এইটাকে বলে দিয়েছে 9 সেন্টিমিটার, আর পি কিউ বলে দিয়েছিল 15 সেন্টিমিটার। তাহলে বলছে যে পি কিউ এর মান কত, মানে হলো এইটার মান বার করতে বলছে। প্রথমত বলে রাখি, বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সঙ্গে সমকোণে ছেদ করে। কি লিখবে? যেহেতু বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ওপর অঙ্কিত কোনো বহিস্থ স্পর্শককে সমকোণে ছেদ করে, সুতরাং দিয়ে লিখবে কোণ, আগে লিখে নেবে ত্রিভুজ পি ও কিউ সমকোণী, সুতরাং কোণ ও কিউ পি ইকুয়াল টু 90 ডিগ্রি। যদি এইটা 90 ডিগ্রি হয় তাহলে এটা কী হয়ে গেল? অতিভুজ। এই ত্রিভুজের তাহলে ওপি হয়ে গেল অতিভুজ। তাহলে এদের আমরা সূত্রটা কী করে পাবো? পিথাগোরাসের সূত্র ফেলবো। কী সূত্র? যে লিখবে যে অতিভুজ স্কোয়ার মানে কি? ওপি স্কোয়ার। ঠিক আছে, ওপি স্কোয়ার ইকুয়াল টু কী হবে? ও কিউ স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। কী লিখবে? কিউপি স্কোয়ার। তাহলে কী লিখবে? ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। এইখানে আগে মানগুলো আমরা লিখে নিই। পি কিউ ইকুয়াল টু 15 সেন্টিমিটার আর ও কিউ ইকুয়াল টু 9 সেন্টিমিটার। এইখানে ঠিক মানগুলো ঠিক বসিয়ে দেবো আমরা। ওপি এর মান কত বলে দিয়েছে? ওপি এর মান বলে দিয়েছে কি ওপি এর মান? ওপি এর মান বলে দিয়েছে, সরি, ওপি এর মান এইখানে পি কিউ এর মান বলে দিয়েছে আর ও কিউ এর মান বলে দিয়েছে। সরি, এখানে এটা ভুল আছে। এটা হবে ওপি। এটা হলো ওপি হবে। এটা কি হবে? ওপি হবে। ঠিক আছে, এটা হবে ওপি। এটা ভুল করে ওপি হবে। এবার ওপি এর মান কত হবে? ওপি এর মান বলে দিয়েছে হলো 15 সেন্টিমিটার। ওপি কত বলে দিয়েছে? 15 সেন্টিমিটার। ঠিক আছে, এবার ওপি এর কত হবে? তাহলে 15 স্কোয়ার হবে এখানে। ঠিক আছে, আর ও কিউ কত হয়ে গেল? 9 স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার। আমার কিসের মান বার করতে হবে? পি কিউ এর মান বার করতে হবে। তাই লিখবো যে 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার ইকুয়াল টু পি কিউ স্কোয়ার। বা বলে লিখবো, এখানে সবসময় বা লিখবো, ঘুরিয়ে লিখবো পি কিউ স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। বা দিয়ে লিখবে, তাহলে পি কিউ এর মান দরকার, তাহলে রুট ওভার 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। উত্তরটা কোনটার সাথে হবে? বি এর উত্তরটা। তাহলে লিখবে উত্তর দিয়ে লিখবে বি এর উত্তরটি সঠিক। ঠিক আছে, বি এর উত্তরটি সঠিক। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16, তাদের আয়তনের অনুপাত বার করতে বলেছে। তাহলে এখানে দেখো বক্রতলের ক্ষেত্রফল বলেছে। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? π4πr², তাই তো? কিন্তু এবার এখানে আমাদের কোনো ব্যাসার্ধের মান বলে দিয়েছে? বলে দেওয়া নেই। তাই জন্য লিখবো যে প্রথম নিরেট গোলকের ব্যাসার্ধ ধরে ছোট আর একক, এখানে কিছু বলে দিয়েছে সেন্টিমিটার মিটার, তাই জন্য আমরা একক লিখব। আর লিখবে দ্বিতীয় নিরেট গোলকের ব্যাসার্ধ ধরি বলে লিখবে বড় আর একক।
তাহলে আমরা এখান থেকে বক্রতলের ক্ষেত্রফল পাবো। প্রথম নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি লিখবে? 4πr² বর্গ একক। তেমনভাবে লিখবে দ্বিতীয় নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4π বড় r², এখানে ব্যাসার্ধ যেহেতু লিখেছি বড় r² বর্গ একক। এবার কি করবে? তাদের ক্ষেত্রফলের অনুপাত বলে দিচ্ছে কত? 25:16। তাহলে লিখবে প্রশ্নানুসারে 4π ছোট r² 4π বড় r² ইকুয়াল টু 25:16। ঠিক আছে, এবার এখান থেকে আর এর এবার দেখো কি করবে, এটাকে ধরবে এ, এটাকে ধরবে বি। আগের অঙ্কটা করালাম a:b থাকলে কি লিখতে হয়? a/b, তাই জন্য লিখবো এখানে 4π r², এগুলো লেখার দরকার নেই। 4π বড় r² ইকুয়াল টু এখানেও লিখবে, তাহলে লিখবে কি 25/16। পাই 4 কেটে গেল। এবারে দেখো, এবার যদি আমাদের সূত্র একটা আছে a/b টু ডি আবার যদি n থাকে, তাহলে তখন a টু ডি আবার n বাই b টু ডি আবার n লিখবো। দেখো এখানে লেখা হয় r² বাই হলো বড় r², মাথায় কিন্তু দেখো একই পাওয়ার আছে, তাই জন্য একই পাওয়ার থাকলে এটাকে আমরা কি করবো? পাওয়ারটাকে কমন নিয়ে নেব। তাই r বাই বড় r টু ডি আবার স্কোয়ার একারে করে নিলাম 25/16। তাহলে এখান থেকে লিখতে পারি r বাই এই স্কোয়ারটা এদিকে গেলে কী হবে? √25/16, তাই তো? তাহলে বা দিকে হয়ে গেল 25কে ভাঙলে কত হয়? 5 × 5, তাহলে একটা 5 বেরিয়ে যাবে। বা r বাই r ইকুয়াল টু 5/4। ঠিক আছে, 5/4 বেরিয়ে গেল, বেরোলো তো? এবার কি করবে? এইবার লিখতে পারি যে আমরা আগেরভাবে লিখবো যে r এটা 5:r। ঠিক আছে, 5:4। ঠিক আছে, লিখলাম ছোটো আর। এরপরের স্টেপটা আসবে যে সরি 1 মিনিট, এই জায়গাটা শেষ হয়ে গেছে, 2 মিনিট হোল্ড করো। এইখানটা লিখবে যে তাহলে ওইখান থেকে আমাদেরকে কী করতে? অনুপাত থেকে নর্মাল কন্ডিশনে নিয়ে আসবো। সুতরাং প্রথম গোলকের ব্যাসার্ধ দেবে কত? দেবে এখানে কত লিখেছিলাম দেখো 5:4, তাই তো? 5:4, তাই তো? তাহলে এখানে লিখবে কী হবে? নর্মাল কন্ডিশনে আসতে গেলে 5কে যে কোনো একটা কিছু দিয়ে গুণ করে দেব। তাহলে 5কে মনে করো কে দিয়ে গুণ করে দিলাম, তাহলে নর্মালি চলে আসবে 5k একক। ঠিক আছে, আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কী লিখবো? দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ লিখবো হলো 4k একক। ঠিক আছে, কী লিখবো? 4k একক। এবার আমাদের কি বার করতে বলেছে? এই অঙ্কটার মধ্যে চলে আসি। এই অঙ্কটার মধ্যে দেখো বলেছে তাদের আয়তনের অনুপাত বার করতে বলেছে। আয়তনের অনুপাত, তাহলে আয়তনের অনুপাত বার করার সময় কি লিখবো? প্রথম গোলকের আয়তন লেখা আছে 4/3 পাই ইন্টু r², এখানে r মানে কত? 5k। ঠিক আছে, তাহলে এটা কি লিখেছিলাম আমরা? ছোটো আর এটা কি লিখেছিলাম? বড় আর, তাই তো? 5k², তাহলে 5k কিউব, 4/3 5πr³, তাই তো? তাহলে 5k হোল কিউব হলো। তারপরে দ্বিতীয় গোলকের আয়তন 4/3 বড় আর কিউব হবে, 4/3 পাই বড় আর মানে এখানে কত? 4k কিউব হবে। এবার কি বলেছে? এটা আয়তনের অনুপাত, তাহলে প্রথম বা দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত অনুপাত 4/3 ইন্টু পাই ইন্টু 5k কিউব ইস টু 4/3 ইন্টু পাই ইন্টু 4k হোল কিউব। এবার দেখো এদিকের পাই এদিকের 4/3 পুরো কেটে যায়, এদিকের 4/3 পাই কেটে গেল, কী বেঁচে থাকলো? 5k কিউব। তাহলে এখানে লিখতে পারি 5k ইন্টু 5k ইন্টু 5k ইস টু দিয়ে লিখবে 4k ইন্টু 4k ইন্টু 4k, যেহেতু মাথায় 3 আছে, কে কাটলো, এই কে কাটলো, এই কে কাটলো, 5 × 5 = 25, আর এটা কত হয়ে গেলো? 125 ইস টু কত হয়ে গেলো? 4 × 4 = 16, আর এটা কত গেলো? 64। তাহলে 125 ইস টু 64 বেরাচ্ছে। তাহলে এখানে কোনটা হবে? লাস্টের উত্তরটা লিখবো কি? ডি এর উত্তরটি সঠিক, লিখবো ডি এর
উত্তরটি সঠিক। ওকে, এই পর্যন্ত। তারপর 4 নম্বর, 2-এর 1 নম্বর এটা আরম্ভ হবে। একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তন করে 2π রেডিয়ান। আগে বলে রাখি 2π রেডিয়ান মানে কত, একটি আগে বৃত্ত কি, 2π রেডিয়ান মানে হলো বৃত্তকে, একটা বৃত্ত পুরোপুরি যখন কেন্দ্রগত সময় নেওয়া হলো 360 ডিগ্রি, তাহলে এইটা 2π রেডিয়ান মানে কত, 2π রেডিয়ান ইকুয়াল টু হয়ে গেল 360 ডিগ্রি, মানে হলো পূর্ণ বৃত্ত আবর্তন। ঠিক আছে, এবার বলছি একটি ঘড়ির মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা আমরা জানি যে ঘড়িতে মিনিটের কাঁটা সেকেন্ডের কাঁটা থাকে, এই মিনিটের কাঁটা যখন হলো 1 ঘন্টা আবর্তন করে, কোন দিক দিয়ে আবর্তন করে, এই দিকে আবর্তন করে, এইটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করছে। ঠিক আছে, এবার যত বিপরীত দিকে আবর্তন করতে লাগছে 2π রেডিয়ান, মানে একটা বৃত্ত পুরো আবর্তন করছে 2π রেডিয়ান লাগছে। কিন্তু এবার দেখো, আমরা যখন এইখান থেকে ঘড়ি কাঁটা যখন মিনিটে কাঁটা যখন এইখান থেকে এই পর্যন্ত আবর্তন করবে, তখন কিন্তু ঘড়ি কাঁটা বিপরীত দিকে আবর্তন করছে, মানে হলো নেগেটিভ দিকে যাচ্ছে। তাহলে এই উত্তরটা কিন্তু মাইনাসে হবে, কিন্তু এখানে লিখেছে পজিটিভ 2π, কিন্তু এখানে হয়ে যাবে হলো -2π। তাই জন্য এখানে উত্তরটা হবে হলো মিথ্যে। ঠিক আছে, কারণ এটি হবে -2π রেডিয়ান, -2π রেডিয়ান। তারপরে ত্রিভুজ ABC এর BC বাহুর ওপর D এমন একটি বিন্দু, এটা AD করছি, ত্রিভুজ ABC, এই ত্রিভুজ একটা আঁকলাম, এটা ABC, বলছে D হলো BC বাহুর ওপর লম্ব, তাহলে এইটা 90 আর এইটা 90 হবে। ঠিক আছে, কিন্তু বলেছে ABD মানে এইটা ইকুয়াল টু এইটা, বললাম সর্বসম করতে বলেছে। দেখো প্রথমত যদি এইটা যদি 90 ডিগ্রি কোণ হতো, তাহলে একবার তো আমরা বলতে পারতাম যে এই বাহু এই ত্রিভুজ সর্বসম এই ত্রিভুজ, যেহেতু এটা 90 ডিগ্রি কোণ না বলে দেয়নি, এটা যেহেতু হলো 90 ডিগ্রি ছোট বা বড় কোণ হতে পারে, তাহলে আমরা কখনোই বলতে পারবো না যে এই ত্রিভুজ সর্বসম এই ত্রিভুজ, সুতরাং এই উত্তরটি হয়ে যাবে হলো মিথ্যে। ওকে, তারপরটা, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ উচ্চতা তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। প্রথমত আগে শঙ্কু আঁকতে হবে, কীভাবে শঙ্কু আঁকে, একটা ত্রিভুজের মতো হবে। ঠিক আছে, শঙ্কুর এটাকে বলা হয় ব্যাসার্ধ, ঠিক আছে, এইটাকে বলা হয় উচ্চতা, আর এটাকে বলা হয় তির্যক উচ্চতা। এটাকে দেখতে অনেকটা লাগে সমকোণী ত্রিভুজের মতো। কেমন লাগে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে এই কোণটা সবসময় কত হয়, 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি বিপরীত কোণ কত, 90 ডিগ্রি বিপরীত বাহু কী হয়, অতিভুজ। তাহলে এই কোণটা আমরা কী পাবো, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এইটা কি হয়ে গেল উচ্চতা, এইটা কি সমকোণী, এইখানে শঙ্কুর কি হলো উচ্চতা, এটা ব্যাসার্ধ, আর এটা হলো তির্যক উচ্চতা বা এল। ঠিক আছে, তাহলে এইখানে আমরা সমকোণী ত্রিভুজ কী পাই, এটা লম্ব পাই, এটা ভূমি পাই, আর এটা কী পাই, অতিভুজ পাই। ঠিক আছে, তেমনই হলো এটা সমকোণী ত্রিভুজের 3টি বাহু, আর 3টি বাহু যেহেতু এই শঙ্কুর 3টে দিক নির্দেশ করছে, একটা উচ্চতা, একটা ব্যাসার্ধ, একটা এল, তাই জন্য এটা হয়ে যাবে হলো সত্য। তাই এখানে উত্তরটি লিখবে হলো সত্য বলে। তারপর অঙ্কটি, শুভেন্দু ও নৌশদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। ঠিক আছে, তাহলে দুজনে ব্যবসা শুরু করেছে, একটি ব্যবসা 1500 টাকা আর 1000 টাকা দিয়ে। তাহলে প্রথমে আগে ওদের লভ্যাংশ বা লাভ ক্ষতির অনুপাত আমাকে হলো জানতে হবে, তারা হলো লাভ ক্ষতি কত করে। তাই লিখবো যে শুভেন্দু ও নৌশদের লাভ ক্ষতির অনুপাত বলে লিখবে 1500:1000। এখানে 1500 বাই 1000 করে নেবে, 0 0 0 0 কাটে, 5 উপরে 3, এটা হলো 2, তাহলে এটাকেও এরকম কাটবে ঠিক, তাহলে হয়ে গেল 3:2। এবার 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হয়। ঠিক আছে, তাহলে লাভ ক্ষতি অনুপাত কত, 3:2। এইখান থেকে আমরা ব্যবসায় মোট যদি 75 টাকা ক্ষতি হয়, তাহলে শুভেন্দুর কত ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে লিখবে যে
এক বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হবে 75 ইন্টু শুভেন্দুর এখানে কত 3, তাহলে 3 প্লাস বাই 3 প্লাস 2, তাহলে 75 ইন্টু 3/5, 5কে এটা দিয়ে করবে কথায় 5কে 5 5, 5 5 25, তাহলে 3 15 হয়ে গেল 45 টাকা। কিন্তু আমাদের উত্তরে কত দেওয়া আছে 30 টাকা। দুখানা কি সমান? সমান না, তাই জন্য উত্তরটা হবে কি মিথ্যে। তারপরে অঙ্কটা দেখো, লেখা আছে একটি বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 5/16 পরিমাণের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। আগে একটা বৃত্ত আঁকি। বৃত্তে বলেছে বৃত্তচাপ, মনে করো এইটুকু বৃত্তচাপ হলো 5.5 সেন্টিমিটার। আর এখানে মনে করো বৃত্তের কেন্দ্র, তাহলে বৃত্তচাপের ওপর বৃত্তের কোণ উৎপন্ন করছে, এই কোণের মান বলে দিয়েছিল π/16। আর একটা পুরো বৃত্তকে আবর্তন করতে কত রেডিয়ান লাগে 2π, তাই তো, মানে হলো 360 ডিগ্রি কোণ, তাই তো 360 ডিগ্রি কোণ, তাই তো। একটা পুরো বৃত্তকে ঘুরে আসতে কত কোণ লাগে 360 ডিগ্রি, আর মানে হলো 2π। আর এখানে বলেছে এই 5.5 সেন্টিমিটার হলো এইটুকু পরিমাপ, ঠিক আছে। তাহলে আমরা যদি পুরো বৃত্তের পরিধিটা বার করতে পারি তাহলে খুব সোজা লাগবে, ঠিক আছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ দেখো বলে দেওয়া বার করতে বলেছে, তাহলে ধরে নিই বৃত্তের ব্যাসার্ধ, ধরি বৃত্তের ব্যাসার্ধ আর একক লিখবে। কি লিখবে? আর একক, যেহেতু এখানে কিছু বলে দেওয়া হয়নি, তাহলে আর একক। এখান থেকে বৃত্তের পরিধি বার করতে পারবো। বৃত্তের পরিধির সূত্র হলো 2π আর একক, ঠিক আছে। 2π আর একক লিখলে এবার দেখো, তাহলে এই 2π আর একক হলো পরিধি। যখন হলো 2π পরিমাণ কোণ উৎপন্ন করবে তখন হলো 2π আর পরিধি ঘুরতে হবে। তাহলে 2π কোণ উৎপন্ন করে পরিমাণের কোণ উৎপন্ন করে 2π আর একক আবর্তন করে এক পরিমাণ কোণ উৎপন্ন করে কত হয়ে গেল 2π আর, ঠিক আছে, বাই কত হয়ে গেল 2π। আর π/6 কোণ উৎপন্ন করে কত গেল 2π আর বাই 2π, আর এই π/6টা এখানে π ইন্টু 16 হয়ে গেল, ঠিক আছে। π কাটলো, 2 কাটলো, তাহলে কত হয়ে গেল πr/16 একক। তাহলে এই π/16 মানে হলো এইটুকুনি, এই যে এই কোণটা, এই বৃত্তচাপ এই পরিমাণ কি হচ্ছে, এই পরিমাণ জায়গা হলো অতিক্রম করছে, আর এই পরিমাণ জায়গা কত বলেছে 5.5 সেন্টিমিটার। তাহলে এইটা ইকুয়ালটা আমরা কত বলে দিতে পারি 5.5। প্রশ্নানুসারে লিখব, প্রশ্নানুসারে πr/16 ইকুয়াল টু 5.5 বা বলে লিখব। পাইয়ের মানটা কত গেল 22/7 ইন্টু 16, আর ওপরে আর, এখানে 5.5 মানে হলো 55/10। আর এর মান বার করতে বলেছে, আর এর মান রেখে বাদবাকি সব মানগুলোকে ডান দিকে ট্রান্সফার করে দেবো। তাহলে 55/10, এই 22টা আর এর সাথে কী অবস্থা আছে গুণ অবস্থায়, এদিকে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে। এই 7টা এর সাথে কী অবস্থা আছে ভাগ অবস্থায়, এদিকে গেলে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে। আবার এই 16টা, ঠিক আছে, এই 16টা এর সাথে কী অবস্থা আছে ভাগ অবস্থা, এদিকে গেলে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে 7। এবার দেখো 11 দিয়ে এটাকে কাটবো 2, এটা হয়ে যাবে 5, ঠিক আছে। এবার এই 2 দিয়ে এটাকে কাটবো 8, ঠিক আছে। তাহলে 5 8 40। এবার 5 দিয়ে এটাকে কাটবো কত গেল 2,
2 দিয়ে এটাকে কাটবো হলো 4, তাহলে কত গেল আর ইকুয়াল টু, বা আর ইকুয়াল টু 4 সাথে কত গেল 28, 28 একক হবে। কী হবে? 28 একক বেরিয়ে গেল, 28 একক। সরি এখানে সেন্টিমিটার বলে দেওয়া আছে, এখানে সেন্টিমিটার লিখবো, সরি ভুল হয়ে গেছে, এখানটা সেন্টিমিটার লিখবো, এখানে সেন্টিমিটার বলে দিয়েছে, সেন্টিমিটার লিখবো, সরি সেন্টিমিটার বলে খেয়াল করিনি, সেন্টিমিটার হবে। তারপর অঙ্কটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তন বলে দিয়েছে 100 পাই ঘন সেন্টিমিটার, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে বলেছে শঙ্কুটির উচ্চতা বলে দিয়েছে, শঙ্কুটির উচ্চতা বলে দিয়েছে আর শঙ্কুটির আয়তন বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এবার লিখবো আমরা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতাকে আমরা কী দিয়ে প্রকাশ করি? শঙ্কুর উচ্চতাকে এইচ দিয়ে, এইচ মানে কত? 12 সেন্টিমিটার। আর শঙ্কুটির ব্যাসার্ধ এখানে বলে দিয়েছে, বলে দেওয়া নেই, তাই লিখবো ধরি শঙ্কুর ব্যাসার্ধ বলে লিখবো হলো কত, লিখবো আর সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা আয়তন বার করতে পারি, তাহলে আয়তন কত হয়ে গেল? সুতরাং যে আয়তন সূত্রে ফেলবো 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার লিখো 1/3 পাই এর মান হলো 22/7, আর স্কোয়ারের মান আর স্কোয়ারই থাকবে, কিন্তু যেহেতু ব্যাসার্ধ বার করতে বলেছে, আর এইচের মান কত? 12 হলো। তাহলে 3 দিয়ে 12 কাটে হয়ে গেলো 4, আর 4 দিয়ে 22 গুণ করলে হয়ে গেল 88/7 ইন্টু আর স্কোয়ার। কী হবে এখানে? আর আয়তন বলে সবসময় কী বসে? ঘন সেন্টিমিটার হয়ে গেল। এইখানেও আয়তন বলে দিয়েছে আর এখানেও আয়তন, তাহলে প্রশ্ন অনুসারে কী করবো? সুতরাং লিখব প্রশ্নানুসারে 88/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 100 পাই, ঠিক আছে। এবার এই আর স্কোয়ারটাকে এদিকে নিয়ে, আর স্কোয়ার ছাড়া বা যাগুলো আছে এদিকে নিয়ে চলে যাবো, আর স্কোয়ার এখানে 100 লিখবো, আর পাই মানে হলো 22/7 হলো। এইখানে দেখো আর স্কোয়ার 88, আর স্কোয়ারের সাথে কী অবস্থা আছে? গুণ অবস্থায়, এদিকে গেলে কী হয়ে যাবে? ভাগ অবস্থায় চলে আসবে। আর 7 এখানে কী আছে? এর সাথে ভাগ অবস্থায়, এদিকে গেলে কী হবে? গুণ অবস্থা। দেখো 7 7 কেটেই যায়, 22 দিয়ে 88 কাটবো, প্রথমে 2 দিয়ে কাটি, 11 হয়, এটা হবে হলো 44, আর 11কে 44 দিয়ে যাবে হলো 4 বার, আর 4কে আবার 2 দিয়ে কাটবো, এখানে 2, আর এখানে হবে 50, আবার 2 দিয়ে 50 যাবে হলো 25, বা আর স্কোয়ার ইকুয়াল টু 25, ঠিক আছে। এই স্কোয়ারটা দিয়ে গেলে কী হয়ে যাবে? রুট 25, বা আর ইকুয়াল টু √5 ইন্টু 5, দুটো 5-এর মধ্যে একটা 5 বেরিয়ে আছে, তাহলে আর ইকুয়াল টু হলো 5 সেন্টিমিটার। তাহলে লিখবে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার। এখানে লিখলাম, উত্তর লিখবে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। পরের অঙ্কটা বলেছে এক্স ভ্যারিয়েশন ওয়াই জেড আর ওয়াই ভ্যারিয়েশন হলো জেড এক্স হলে দেখাও জেড একটি হলো অশূন্য ধ্রুবক, তাই তো। তাহলে এক্স ভ্যারিয়েশন ওয়াই জেড লিখবো যে এক্স ভ্যারিয়েশন ওয়াই জেড, এটাকে নর্মাল কন্ডিশনে পরিণত করতে গেলে কী হবে? যে এ টু জেডের মধ্যে, ঠিক আছে, যে কোনো অ্যালফাবেট দিয়ে আমরা এটাকে গুণ করবো আর মাঝখানে ইকুয়াল রাখবো, কিন্তু এইখানে হয়েছিল যে এক্স ওয়াই জেড আছে, তাই এক্স ওয়াই জেড বাদ বাকি ছাড়া এ টু জেডের মধ্যে যে কোনো আমরা অ্যালফাবেট নিতে পারি। তাহলে এখানে নেব এক্স ইকুয়াল টু, ঠিক আছে, এ ওয়াই জেড, ঠিক আছে। এখানে লিখব এ হলো একটি অশূন্য ধ্রুবক। আবার এরকমভাবে করব ওয়াই ভ্যারিয়েশন জেড এক্স, বা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু বি জেড এক্স। এখানে লিখব বি হলো একটি অশূন্য ধ্রুবক। এবার কি করতে পারি? এবার আমরা এক্সের জায়গায়, ঠিক আছে, এখানে এক্সের মানটা বসিয়ে দিতে পারি, বা লিখব ওয়াই ইকুয়াল টু বি জেড ইন্টু এক্সের মান কত বলে দেওয়া আছে? এ ওয়াই জেড বলে দেওয়া আছে কত? এ ওয়াই জেড, ঠিক আছে, এ ওয়াই জেড বলে দিয়েছে। তাহলে এইখানে কি করব? লিখব যে এক্স ইকুয়াল টু এ ওয়াই জেড বসিয়ে পাই, এ ওয়াই জেড বসিয়ে পাই।
এবার দেখো এইখানে ওয়াই আছে, এইখানে ওয়াই কেটে গেল, তাহলে কী পেলাম আমরা, বা লিখবো যে এখানে 1 হবে আর এখানে এ বি আর দুখানা জেড আছে মানে জেড স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর আমাকে বার করতে বলে জেড একটি অশূন্য ধ্রুবক মানে জেডের মান বার করতে বলেছে, তাই জন্য লিখবো এ বি জেড স্কোয়ার ইকুয়াল টু 1, ঘুরিয়ে দিলাম। জেডের মান স্কোয়ার মান বার করতে বলেছে মানে এই এ বিটাকে এদিকে নিয়ে যাবো, এ বি জেড স্কোয়ার সঙ্গে কী অবস্থা আছে, গুণ অবস্থায় দিয়ে গেলে কী হবে 1/ab হয়ে যাবে। এইবার এর মাথায় কত আছে, স্কোয়ার আছে, এদিকে নিয়ে গেলে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে, রুট 1/ab, বা লিখতে পারি জেড ইকুয়াল টু 1/√1 মানে 1 হয় আর রুট এ বি হবে। যেহেতু এও একটা অশূন্য ধ্রুবক আর বিও অশূন্য ধ্রুবক, তাই জন্য এটা হয়ে যাবে কি জেডও একটি অশূন্য ধ্রুবক। তাই লিখবো যেহেতু এও একটি অশূন্য ধ্রুবক এবং বিও একটি অশূন্য ধ্রুবক, তাই জন্য জেডের মানও অশূন্য ধ্রুবক হবে, ঠিক আছে, প্রমাণিত বলে লিখে দেবে। তারপরে অঙ্কটা, যুক্তি দিয়ে প্রমাণ করো যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই অঙ্কটা তোমরা 285 পেজের বই নাম্বার, পেজ নাম্বার 285 পেজের উপপাদ্য নম্বর হলো 49 পেয়ে যাবে। আর এইখানে আমি তাও বলে দিচ্ছি, এই ত্রিভুজ একটা ছবি আঁকবে আগে প্রথমে, ঠিক আছে, আঁকবে, একে প্রদত্ত বলে দেবে, লেখা আছে এবিসি একটি, এই ত্রিভুজের নাম দিয়ে দেবে এ বি সি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হবে সমকোণ মানে হলো 90 ডিগ্রি, যার কোণ এ সমকোণ, ওকে। তারপর বলছে যে প্রমাণ করতে হবে বলে দিয়েছে এই যদি কোণটা হলো 90 ডিগ্রি, এটা হলো অতিভুজ, তাহলে সূত্র বলে যে বিসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এবার অঙ্কন বলে লিখবে যে কোণ এ থেকে বি এর বিসি বাহুর ওপর লম্ব টানা হয়েছে, তা লিখবো যে সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ, এটা হলো সমকোণের বিপরীত বাহু কি হলো অতিভুজ বিসি এর ওপর এ ডি, এটা নাম দেব ডি, লম্ব অঙ্কন করলাম যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এবার বলছে প্রমাণ কি করতে হবে, সমকোণী ত্রিভুজ এবিসি এর, এই সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ বিসি এর ওপর এডি লম্ব, তাই তো, এই বিসি এর ওপর কি এডি লম্ব, তাই জন্য আমরা বলতে পারি ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ সি বি এ সদিশ, সিবিএ বা হলো এবিসি, এ বিডি মানে এই ত্রিভুজটা আর সিবিএ মানে গোটা ত্রিভুজটা, যেহেতু হলো দুটো ত্রিভুজই কী হলো সমকোণী ত্রিভুজ, যেহেতু এইটা হলো সমকোণ, ঠিক আছে, আর এইটা হলো সমকোণ, তাহলে আমরা বলতে পারি দুটোই হলো সমকোণী ত্রিভুজ হিসাবে সদৃশ বলতে পারি, ঠিক আছে। তারপর সুতরাং আমরা তাহলে কি বলবো, সুতরাং দিয়ে লিখবে তাহলে ত্রিভুজে কি সূত্রে ফেলবো, লম্ব বাই অতিভুজ। প্রথমে সূত্রটা হলো
এইটা এই বড় ত্রিভুজের ক্ষেত্রে ধরছি, বড় ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কোনটা, লম্ব আমরা ধরে নিলাম এলো এইটা, ঠিক আছে। আর অতিভুজ হলো এইটা, ঠিক আছে। তাহলে এ বি বাই কী লিখতে পারি, বিসি। তাহলে এ বি বাই বিসি। আর এই এ বিডি ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কোনটা, এ বিডি ত্রিভুজের ক্ষেত্রে হলো ভূমি বাই অতিভুজ হবে। ভূমি কোনটা এখানে, বিডি, বিডি বাই হলো এবি হবে, বিডি বাই এবি। তাহলে এখানে কী হলো, এ বি স্কোয়ার হয়ে গেল, এ বি স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে গেল, বিসি ইন্টু বিডি। এটা হলো 1 নম্বর প্রুফ, ঠিক আছে। তারপরে আবার সেম লিখতে হবে, আবার বই লিখবে যে ত্রিভুজ সিএডি, সিএডি মানে হলো এই জায়গাটা, এই যে এই পার্টটা সিএডি, সিএডি ও ত্রিভুজ সিবিএ বা হলো এই বড় ত্রিভুজটা, এই যে পুরো যে ত্রিভুজটা সিবিএ লিখবে যে স্বদেশ, ঠিক আছে, স্বদেশ বলে লিখবে। তেমনই লিখবে যে এসি, এইটা কি ত্রিভুজের এসি বাই হলো লিখবে হলো বিসি। লিখব কি আগে প্রথমে এসি বাই বিসি ইকুয়াল টু এই ত্রিভুজে হয়ে গেল ডিসি, ডিসি বাই লিখবে হলো এসি, লিখবে ডিসি বাই এসি, বা দিয়ে এখানে লিখবে এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু ডিসি। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এবার লিখবে সুতরাং বলে লিখবে 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই, কী হবে, যোগ করলে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু, ঠিক আছে, বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু ডিসি। তাহলে কী হয়ে গেল, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার যেমন আছে লিখবো, এখান থেকে গেলো বিসি এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, তা কমন নিয়ে নেবো, বিডি প্লাস ডিসি। এখানে দেখো বিডি এখানে আছে, এইটা বিডি আর ডিডিসি যোগ হয়ে কি বড় বিষয় হয়ে গেল। তাহলে কি লিখবে, বিসি আর এটা হয়ে গেল কি বিসি, তাহলে এ গেলো এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার রাখবো, তাহলে বিসি এখানেও একবার এখানেও একবার, তাহলে মোট কতবার বসবে, 2 বার বসবে, তাই তো। আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে কী হয়ে গেল, লিখবো যে এ বি স্কোয়ার, সুতরাং এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল কত, বিসি স্কোয়ার। সুতরাং দিয়ে লিখবে বিসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্রমাণিত। আর তোমাদের বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, ঠিক আছে।